এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতেছি যারা মহড়া দিচ্ছে, যারা সরকার গঠন করবে বলে ধরেই নিচ্ছে, তাদের নমিনেশন তালিকা দেখেন, সেখানে শ্রমিকদের প্রতিনিধি নাই। দীর্ঘ 8 থেকে 10 বছর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি থেকে যারা সারা দেশে শ্রমিকদের সংগঠিত করেছে, সেই শ্রমিক দলের সভাপতির নাম মনোনয়নে নেই। তাহলে যারা এই ক্ষমতায় আসতে চায় কিংবা ক্ষমতায় এসে ধরেই নিয়েছে, আসন বন্টনের ইজারা নিয়েছে, তাদের আগামী দিনে সরকার গঠন করলে তারা শ্রমিকদের মর্যাদা কতটুকু থাকবে সে বিষয়টি স্পষ্ট। কারণ তার দলের যে শ্রমিক নেতা, তাকেই তারা মূল্যায়ন করছে না, বাকি শ্রমিকরা তো অনেক পরের বিষয়। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের যে কমিটিগুলো পূর্বের ফ্যাসিস্টদের রেখে দিয়ে বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েশন করে সেই কমিটিগুলো দখল করেছে। কোনো কমিটিতে সঠিকভাবে ইউনিয়নগুলোতে নির্বাচন করতে দেওয়া হয় নাই, বরঞ্চ তারা সেগুলো দখলদারিত্ব করেছে। অতএব এই রাষ্ট্রে যদি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে শ্রমিক, ছাত্র, শ্রমিক জনতা গড়ে তোলো একতা। আমরা যে স্লোগান দিয়েছি, সেই ছাত্র, শ্রমিক এবং জনতার মাঝে একটি ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে। শ্রমিকদের নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দৃষ্টিভঙ্গি, ছোটবেলায় বেড়ে ওঠা যে শিশু একটা শ্রমিক সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে ওঠে, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। অভ্যুত্থান পূর্বের বাংলাদেশে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো বড় আছে, তারা শ্রমিকদেরকে শুধুমাত্র দখল করার জন্য, রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য, রাজনৈতিক হাতিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করে থাকে। খুব স্পেসিফিকভাবে আপনাদেরকে সদরঘাটের শ্রমিক এবং অন্যান্য শ্রমিকের বিষয়ে আমি স্পষ্ট করে উদাহরণ দিয়ে দিলাম। আপনারা দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব দলে যাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, তাদের বাসা বাড়িতে গৃহকর্মী রেখে তাদেরকে নির্যাতনের ঘটনা আছে কিনা। তাহলে একটি রাষ্ট্রের, একটি দলের কাদেরকে সংসদে পাঠানোর জন্য মনোনীত করছে, সে তার বাসায় যদি গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটে থাকে, কারণ ঘটনা ঘটলেও সেটি মিডিয়া আসে না, কারণ ওই গৃহকর্মীর পক্ষে মিডিয়া কি সেই জিনিসটা তার পক্ষে জানা সম্ভব হয় না।